তো আজকে ক্লাসে আমরা দেখব যে মানে খুবই ইন্ট্রোডাক্টরি ইয়ে থাকবে, সেশন থাকবে একটা, বেশিক্ষণ আমি নেব না আজকে। স্ক্রিন ভিজিবল তো? হ্যাঁ। হুম। তো তোমাদের সিলেবাসে ইনঅর্গানিক মানে তোমাদের -3-তে সব অর্গানিক পোর্শন, আর -4-এ হচ্ছে সব ইনঅর্গানিক পোর্শন যেগুলো রয়েছে সেগুলো রয়েছে। আগে তোমরা পড়ে এসছো সেম আগের সেমগুলোতে, যে ভ্যালেন্স বন্ড থিওরি, মলিকুলার অরবিটাল থিওরি। তো সেগুলোর এখন বন্ডিং কনসেপ্ট পড়বে, যে কি করে দুটো অ্যাটমের মধ্যে বন্ড ফর্মেশন হয়, বন্ড কিরকম দেখতে হয়। তো এগুলোর আরো অ্যাডভান্স বন্ডিং থিওরিও আছে, সেগুলো এখানে নেই। মেটালিক বন্ডিং পড়বে, উইক কেমিক্যাল ফোর্সেস পড়বে, অ্যাসিড বেস কনসেপ্ট পড়বে, যে সলভেন্ট আমরা জানি ইউনিভার্সাল সলভেন্ট ওয়াটার, তো সেটা বাদেও আরো সলভেন্ট আছে। তো সেই সেই সলভেন্টে পিএইচ, যেমন জলের নিউট্রাল পিএইচ কত? 7. হ্যাঁ, পিএইচ 7। কোন টেম্পারেচারে? রুম টেম্পারেচার। হ্যাঁ, রুম টেম্পারেচারে 7। আর যদি টেম্পারেচার ইনক্রিজ হয় তাহলে তার পিএইচও চেঞ্জ হয়ে যায় জলের। তার মানে এই ইয়ে দাঁড়াও। হুম, কেন? তো জলের রুম টেম্পারেচারে মানে 25°C জলের পিএইচ হচ্ছে, পিএইচ এর সাইন এটা স্মল পি ক্যাপিটাল এইচ, জলের পিএইচ হচ্ছে 7। কিন্তু 100-এ গেলে পরে ওর পিএইচ অলমোস্ট হয়ে যায়, 7 থেকে নেমে যায় 6.54 সামথিং চলে আসে। তার মানে এটা তাহলে কি বোঝাতে চাইছে? জলটা কি অ্যাসিডিক হয়ে গেছে, নাকি নিউট্রালি আছে, নাকি বেসিক হয়ে গেছে? অ্যাসিডিক, নিউট্রাল, অ্যাসিডিক হয়ে গেছে একটু। আর বেসিক। না, জল নিউট্রালি আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে পিএইচ হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্ট। পিএইচ কোথা থেকে আসে? পিএইচ আসে হচ্ছে যে কতগুলো এইচ প্লাস আয়ন রয়েছে তার কনসেন্ট্রেশন মাইনাস লগ অফ হাইড্রোজেনের কনসেন্ট্রেশন, এইচ প্লাস এর আয়নের কনসেন্ট্রেশন হচ্ছে পিএইচ। পিএইচ কি? পিএইচ ইজ দি মাইনাস লগ অফ এইচ প্লাস এর কনসেন্ট্রেশন। তো কি হয়, এইচ প্লাস কোথা থেকে আসে? জলের মধ্যে এইচ প্লাস কোথা থেকে আসে? যে জল যদি 2H প্লাস, সরি এইচ প্লাস আর OH মাইনাসে ভেঙে যায়, 2H প্লাস না, এইচ প্লাস আর OH মাইনাসে। আরে তো জল ডিসোসিয়েট হয় যখন, তখন এইচ প্লাস আর OH মাইনাস জলে, জল ভেঙে এই হয়, এটা ইকুইলিব্রিয়ামে থাকে। এটা হচ্ছে কি? ইকুইলিব্রিয়ামের সাইন। এই সাইনটার মানে হচ্ছে জল এখান থেকে ভেঙে এইচ প্লাস OH মাইনাসও তৈরি হচ্ছে, অপোজিটটাও হচ্ছে সাইমালটেনিয়াসলি। ঠিক আছে? তো এখান থেকে এই যে এইচ প্লাস এর যতটা কাউন্ট, সেটা যদি আমরা নেগেটিভ লগারিদম নিই, সেটা হচ্ছে জলের পিএইচ। তো কি হয়, এই ইকুইলিব্রিয়াম তোমরা লা শাতেলিয়ার নীতি পড়েছিলে ক্লাস 11-12-এ, যে হ্যাঁ। ইকুইলিব্রিয়াম কি? হ্যাঁ, পড়েছিলে। তো ওটা কি হয়, যদি ইকুইলিব্রিয়াম কি, ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে যে প্রথমে হলো এ ছিল, ঠিক আছে, এ থেকে বি তৈরি হচ্ছে, একটা রিয়াকশন কন্ডিশন দিয়ে এ থেকে বি তৈরি হচ্ছে। তো যদি রিভার্সিবল হয় তাহলে এট আ টাইমে কি হবে? রিভার্সিবল মানে কি, এ থেকে বি তৈরি হবে, সেই মুমেন্টে বি থেকে আবার এতেও ভাঙবে, কম বেশি হতে পারে এটা। মানে এ থেকে বি তৈরির পরিমাণ বেশি হতে পারে, বি থেকে তৈরির পরিমাণও বেশি হতে পারে, দুটো রেট সেম হতে পারে, ডিফারেন্ট হতে পারে, ভ্যারিজ। ইকুইলিব্রিয়াম মানে কি দাঁড়াচ্ছে, যদি এই দুটো সাইন সেম লেন্থের হয়, মানে এই দুটো সাইনের লেন্থের উপরও অনেক কিছু ডিপেন্ড করে।
আমি এগুলো না বেসিক কেমিস্ট্রি বলছি, ঠিক আছে? আমি এখনো ইয়েতে ঢুকিনি। তো এই দুটো সেম মানে হচ্ছে এ থেকে বি তৈরি হওয়া আর বি থেকে এ তৈরি হওয়া, রেড সেম। তাহলে এই সাইনের মানে কি হবে? এটার মানে কি হবে? এটার মানে হবে, যেহেতু এ টু বি এই অ্যারোর লেন্থটা লম্বা, তাহলে এ থেকে বি এর ফর্মেশনের রেট এ টু বি ইজ গ্রেটার দেন রেট অফ বি টু এ ফর্মেশন। ওকে, তো এখন যদি উল্টোটা হয়, যে এটা ছোট এটা বড় হলে, তাহলে উল্টোটা হবে, বি টু এর ফর্মেশনের রেট বেশি, ঠিক আছে? আর ইকুইলিব্রিয়াম মানে কি, যে এ টু বি, বি টু এ, এই কে ওয়ান আর কে টু এই দুটোই সেম, মানে সমান হারে তৈরি হচ্ছে, সেটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম। এবার লার সাথে লিয়েটা কি কি বলেছে, যদি একটা রিয়াকশন ইকুইলিব্রিয়ামে থাকে, ঠিক আছে? ইকুইলিব্রিয়াম শর্ট ফর্মে লিখতে হলে ই ইউ এম, ইকুইলিব্রিয়াম, ঠিক আছে? তো লার সাথে লিয়ে বলেছে, যদি আমি বাইরে থেকে রিয়াকশন কন্ডিশন চেঞ্জ করি, ইকুইলিব্রিয়াম কি, এটা হচ্ছে টেম্পারেচার, প্রেসার আর এই যে এদের যে কনসেন্ট্রেশন, সেটা ডিপেন্ডেন্ট, সেটার উপরে ডিপেন্ড করে হয়, কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট। এর মধ্যে একটা কিছু চেঞ্জ হলে এটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? মানে যদি এটা ধরো এই টেম্পারেচারটা হচ্ছে T1 টেম্পারেচার, T1 টেম্পারেচারে এটা হচ্ছে এ আর বি ইকুইলিব্রিয়াম আছে। এখন যদি আমি T2 করে দিই, তাহলে চেঞ্জ হবে, ইকুইলিব্রিয়াম চেঞ্জ হয়ে যাবে, ইকুইলিব্রিয়াম শিফট হয়ে অন্য একটা পজিশনে যাবে, মানে তাদের কি দাঁড়াবে, তাদের রেট চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? কারণ রেট হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্ট। তো টেম্পারেচার যদি চেঞ্জ হয়, তাহলে এরকম, এই যে এটাও তো ইকুইলিব্রিয়ামে থাকে, জল ভেঙে এইচ প্লাস ও এইচ মাইনাস হওয়াটা, তাহলে কি হবে, টেম্পারেচার ইনক্রিজ করলে তার রেট অফ ইকুইলিব্রিয়াম চেঞ্জ হবে। তো রেট অফ ফর্মেশন অফ এইচ প্লাস ভ্যারি করবে, যেই কারণে পিএইচও ভ্যারি করবে। তো সেই কারণে পিএইচ বলার সময় অলওয়েজ টেম্পারেচার আমরা মেনশন করি। টেম্পারেচার বাড়লে যে জলের যে পিএইচ কমছে, তার মানে এই নয় যে জল অ্যাসিডিক হয়ে যাচ্ছে। এটা হচ্ছে 100 ডিগ্রি টেম্পারেচারে জলের নিউট্রাল পিএইচ। বোঝা গেছে, জল নিউট্রালি আছে, ও অ্যাসিডিক হয়ে যাবে না যতক্ষণ আমরা অ্যাসিড দেব বা অন্য কোনো সাবস্টেন্স দেব। ক্লিয়ার? এটা সবসময় আমাদের ক্লাস করার সময়, পিএইচ এ ক্লাস করা আমাদের প্রথম প্রশ্ন এটা ছিল, যে এরকম হলে তার মানে কি জল অ্যাসিড হয়ে গেছে, বা কি হয়েছে, কেন হয়েছে, সামথিং, কি মনে হয়? বোঝা গেছে, মাথায় থাকবে। যে হ্যাঁ। কেউ যদি আমায় বলে 100 ডিগ্রিতে জলের পিএইচ নিউট্রাল, সরি, জলের পিএইচ হচ্ছে 6.5, সেটাকে আমরা অ্যাসিডিক বলবো? আর না, কখনোই না, কখনোই বলবে না, এটা ভুল। তাই পিএইচ মেনশন করতে হলে আমাদের টেম্পারেচারও মেনশন করতে হবে। তো এখানে আরো আছে, ইকুইলিব্রিয়াম কনসেপ্ট আছে, অ্যাসিড বেস ইকুইলিব্রিয়াম, তোমরা যখন এখানে পিএইচ পড়বে, বাফার পড়বে, এখানে এগুলো সব থাকবে। এগুলো খুব ইন্টারেস্টিং, মানে জানি না তোমাদের লাগবে না, বাট খুব ইন্টারেস্টিং এগুলো। তো এই পোর্শনটা পুরোটা অভিক নেবে, আর আমার পোর্শনটা খুব শর্ট এখানে। আমি পড়াবো হচ্ছে সল্ট অ্যানালিসিস। তোমরা 12-এ করেছিলে না, 11-12-এ, যে এরকম কালারফুল সল্ট ছিল, তাতে কোন ক্যাটায়ন আছে কোন অ্যানায়ন আছে আমাদের বার করতে হতো। হ্যাঁ, তো সেকেন্ড সেই, সেমিস্টার প্র্যাকটিক্যালি ছিল। হ্যাঁ, প্র্যাকটিক্যালে ছিল। তো সেটার যে থিওরি, যে কি করে আছে, যে প্রিন্সিপাল, মানে আমরা কি করে সেই টেস্ট গুলো করতাম, যে শুরুতে এরকম প্রথমে আমরা ড্রাই টেস্ট করতাম, ফ্লেম টেস্ট করতাম, মানে ফ্লেম টেস্টে অ্যাসিড জোন, অ্যাসিড বলছি, অক্সিডেশন জোন ছিল, রিডাকশন জোন ছিল, তাতে ফ্লেম টেস্ট করে দেখতাম। তারপরে পুরো সল্টটাকে হিট করে দেখতাম, যে সল্ট নিয়ে যে ওটা থেকে কোনো ধোঁয়া বেরোচ্ছে কিনা, কি কালারের ধোঁয়া বেরোচ্ছে, সামথিং কিছু, এগুলো সব ড্রাই টেস্ট। তারপরে শুরু করতাম প্রথমে সলিউবল সল্ট, যেহেতু অবভিয়াসলি জলে সলিউবল হবে, সব সল্ট, ম্যাক্সিমাম সল্ট টোটালি জলে ডিজলভ করলে টোটালি ডিসোসিয়েট হয়ে যায়, ডিসোসিয়েটস ফুললি।
মোস্ট অফ দি সল্ট। কিছু সল্ট আছে যারা পুরোপুরি ডিজলভ করে না, ওরা কিছুটা ডিজলভ করে, কিছুটা সল্ট আকারে থাকে। তারা হচ্ছে স্প্যারিংলি সলিউবল সল্ট, স্প্যারিং না, স্প্যারিংলি সলিউবল সল্ট। আমরা যখন 11-12 করেছি তখন সব সল্টই সলিউবল ছিল। তোমাদের এটা প্র্যাকটিক্যালও থাকবে, স্প্যারিংলি সলিউবল সল্ট। এটা কি, এটা হচ্ছে টোটালি ইয়ে করে না, সলিউবল হয় না, ফুললি ডিসোসিয়েট করে না বলে জলে, যেমন এজিসিএল, স্প্যারিংলি সলিউবল সল্ট। ও এজিসিএল পুরোটা ডিসোসিয়েট করে না, ও কিছুটা সলিড ফর্মে থাকে আর কিছুটা এজি প্লাস সিএল মাইনাস ফর্মে থাকে, ওগুলো সল্টের নেচার। বাট বাকি যা সব রয়েছে সল্টস বগেরা যা কিছু সবই জলে ফুললি সলিউবল, কারণ ওরা পুরোপুরি ডিসোসিয়েট হয়ে যায়। তো এই যে সল্ট টেস্ট আমরা যা করেছি, তার যে আমরা ইয়েতেও লিখতাম, ল্যাবের খাতায় লিখতাম ভরে ভরে, যে প্রথমে কি করেছি, প্রথমে ওকে জলে সলিউবল করেছি, জলে সলিউবল করে তারপরে HCl দিয়েছি, অ্যাসিড মিডিয়ামে দিয়েছি, তারপরে দেখতাম প্রেসিপিটেট পড়েছে কিনা। প্রেসিপিটেট পড়লে সেটা তখন হয়ে যেত গ্রুপ 1-এর, প্রেসিপিটেট পড়লে ভালো, না পড়লে তখন গ্রুপ 1-এর হতো। গ্রুপ 1-এ কারা কারা থাকে, লেড, তারপরে এজি, তারপরে মার্কারি, এরা হতো। গ্রুপ 1-এ যদি সলভ করতো, প্রেসিপিটেট করতো, তাহলে আমরা তারপরে আবার এগুলোর জন্য কনফার্মেটরি টেস্ট করতাম, যে ঠিক আছে গ্রুপ 1-এর সল্ট, কিন্তু কোন সল্টটা, মানে কোন আয়নটা রয়েছে, সেটার জন্য তাদের ইন্ডিভিজুয়াল কনফার্মেটরি টেস্ট করতাম আমরা। গ্রুপ 1-এ যদি না পড়তো, তাহলে আমরা এর মধ্যেই H2S দিতাম, হাইড্রোজেন সালফাইড দিতাম। সেই ডিমের পচা গন্ধের যে গন্ধটা, মানে ডিম পচে গেলে H2S ফর্ম হয়, তার জন্য আমরা যেই গন্ধটা পাই সেটা হচ্ছে H2S। H2S দিতাম, তখন পুরো কালো, যদি সল্ট থাকতো গ্রুপ 2 এর, তখন কি পুরো কালো হয়ে যেত। তখন যদি প্রেসিপিটেট পড়তো সেটা হয়ে যেত গ্রুপ 2 এর। তারপরে এরকম, এটা কি, এটা অ্যাসিডিক মিডিয়াম। তারপরে আমরা দিতাম NH4OH, NH4Cl। আমরা বেসিক মিডিয়া শিফট করে গেছি তারপরে, মানে আমরা তখন সলিউশনটার, এই সলিউশনটার ইউজ করবো না, এটা ফেলে দিয়ে গ্রুপ 3-র জন্য আলাদা আরেক মানে আমরা তো শুরুতে কি করবো, একটা বড় টেস্ট টিউবে অনেকটা করে, একদম ছোট ছোট মানে একদম স্মল অ্যামাউন্ট নিয়ে, তার আমরা লিকুইড মানে ডাইলুটেড, খুবই ডাইলুটেড সলিউশন বানাবো। আমরা যাবো ওই যে অ্যানালিসিস পার্টটা, যেটা আমি জাস্ট ইন্ট্রোডাকশন, মানে মনে করানোর চেষ্টা করছি যে তোমাদের মনে আছে কিনা এইগুলো করতাম, এরকম হতো। তো এরকম করে প্রথমে একটা অনেকটা সলিউশন বানাতাম, যে সল্টটা আমাকে দেবে। তারপরে সেটাতে কিছুটা নিয়ে গ্রুপ 1-2 এর টেস্ট হলো, পড়লে অ্যাসিড পিপিটি পড়লে ভালো, না পড়লে আমরা আবার একটু সলিউশন নেব, নিয়ে তারপরে এরকম বেসিক মিডিয়ায় শিফট করতাম। তারপর ধীরে ধীরে এরকম করে আমরা গ্রুপ 1 থেকে 5 অব্দি জেনারেলি যাওয়া হতো না, 4 এর মধ্যেই পড়ে যেত। 5-এ কে আছে, ম্যাগনেসিয়াম আছে, খালি ম্যাগনেসিয়ামের জন্য আমরা অত দূর যেতাম, যদি ম্যাগনেসিয়াম থাকতো। গ্রুপ 1 থেকে এভাবে টেস্ট করে করে গ্রুপ 1 2 3 3B 4 করে 5, এরকম আমরা ক্যাটায়ন, এগুলো হচ্ছে কি ক্যাটায়নের টেস্ট। পিবি কি হতো, PB2 প্লাস, এজি প্লাস, এরকম করে আমরা ক্যাটায়নের টেস্ট করতাম। এখন তো একটা সল্টে কি শুধু ক্যাটায়ন থাকে, কিছু কয়েকটা সল্টের নাম বলো তোমরা, তোমরা যারা সল্টের মানে যা যা করতে, তার মধ্যে কি কি মনে আছে সেগুলো আমায় বলো। কি কি সল্ট তোমরা করেছিলে যদি কিছু মনে থাকে। বেরিয়াম ক্লোরাইড, হ্যাঁ, বেরিয়াম ক্লোরাইড কি সংকেত ছিল মনে আছে? BaCl2, হ্যাঁ, ভেরি গুড। আর BaCl2, PbCl2 ছিল, PbCl2, সিলভার সিলভার নাইট্রেট, সিলভার ক্লোরাইড, AgNO3, Ag2NO3 নাইট্রেট, NO3, Ag2NO3, নাইট্রেট তো -2। আর কি কি ছিল? না, AgNO3।
তারপরে নিকেলের সল্ট ছিল NiCl4, কোবাল্টের সল্ট ছিল CuCl4, কপার সালফেট যেটা আছে ব্লু, ডিপ ব্লু, সুন্দর একটা রং দেয়, কপার সালফেট। তারপর নিকেল সালফেট NiSO4, দেন এরকম করে কোবাল্ট, তারপরে ম্যাঙ্গানিজ সালফেট MnSO4, এরকম করে সালফেট, ক্লোরাইড, আরো বাগেরা বাগেরা ছিল। তো একটা সল্টের একটা অ্যানায়ন পোর্শন থাকে আর একটা ক্যাটায়ন পোর্শন থাকে। সল্ট কিভাবে ফর্ম হয়? সল্ট ফর্মেশন কখন হয়? সল্ট ফর্মেশন অ্যাসিড বেস রিঅ্যাকশন করলে আমাদের সল্ট ফর্ম হয়। সল্ট হচ্ছে বেসিক্যালি অ্যাসিড আর বেসের রিঅ্যাকশনে ফর্ম হয় সল্ট। বেসিক অ্যাসিড মানে বেসিক অ্যাসিড বলতে কমন অ্যাসিড HCl প্লাস NaOH, এটা রিঅ্যাকশন করে কি তৈরি করবে? আচ্ছা, এই অ্যারোটা মানে কি? এই রিঅ্যাকশন অ্যারোর মানে কি? আমরা রিঅ্যাকশনের ডাইরেকশন ওই দিকে। হ্যাঁ, মানে হচ্ছে টোটালি ইরিভার্সিবল রিঅ্যাকশন। মানে ও খালি ও এখান থেকে এখানে ব্যাক করবে না, যা প্রোডাক্ট আসবে এখানে প্রোডাক্ট কে আসবে? NaCl NaCl প্লাস plus ওয়াটার। H2. হ্যাঁ, তো অ্যাসিড বেস রিঅ্যাকশনে কি ফর্ম হয়? সল্ট অ্যান্ড ওয়াটার। তো এরা এরা কি? HCl অ্যাসিড অবশ্যই, ও স্ট্রং না উইক অ্যাসিড? স্ট্রং। হ্যাঁ, HCl is a strong acid and NaOH also a strong স্ট্রং base. বেস। হ্যাঁ, ভেরি গুড। তো স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের রিঅ্যাকশনে যে সল্ট ফর্ম হবে সে জলে ফুললি ডিসোসিয়েট করবে, ডিসোসিয়েটস ফুললি, সিএচ ফুললি। তেমনি এরকম স্ট্রং অ্যাসিড শর্ট ফর্ম এসে, স্ট্রং বেস Sp, এরকম স্ট্রং অ্যাসিডের সাথে উইক বেসের রিঅ্যাকশন হয়, তাতেও সল্ট ফর্ম করবে। তারপরে হচ্ছে উইক অ্যাসিড স্ট্রং বেস, তাতে সল্ট ফর্ম করবে, উইক অ্যাসিড উইক বেস, তাতেও সল্ট ফর্ম করবে। তো সল্টে ক্যাটায়ন পোর্শন কি থেকে আসে আর অ্যানায়ন পোর্শন কি থেকে আসে? এখানে এই যে ক্যাটায়ন যেটা আছে, এখানে ক্যাটায়ন কোনটা? NaCl এ ক্যাটায়ন কি আছে? NaCl যদি ডিসোসিয়েট করে কিসে ডিসোসিয়েট করবে? Na plus Cl minus. হুম, ভেরি গুড, Na প্লাস আর Cl মাইনাস। তো এখানে ক্যাটায়ন কোনটা অ্যানায়ন কোনটা? ক্যাটায়ন কি আগে বলো? Na plus. পজিটিভ। হ্যাঁ, ক্যাটায়ন হচ্ছে যাদের পজিটিভ চার্জ, মানে যাদের ইলেকট্রন ডেফিসিয়েন্ট, যারা তাদের পজিটিভ চার্জ আসে তাদের আমরা ক্যাটায়ন বলি। আর NaCl এখানে Na প্লাস এখানে ক্যাটায়ন। আর Cl মাইনাস হচ্ছে যাদের ইলেকট্রনের মোর ইলেকট্রন আছে, যাদের কাছে বেসিক্যালি যাদের কাছে মোর দেন মানে এক্সট্রা ইলেকট্রন আছে, ওদের ভ্যালেন্সি মানে ওদের যা নর্মাল আর নিউট্রাল স্টেটে ওদের যা ইলেকট্রন কাউন্ট, তাতে যদি আরো ইলেকট্রন অ্যাড হয় তখন তারা হচ্ছে অ্যানায়ন হয়ে যায়। তো এখানে Na প্লাস এসছে কোথা থেকে? অ্যাসিড আর বেস থেকে? বেস থেকে। বেস থেকে। বেস থেকে হচ্ছে ক্যাটায়ন পার্ট আসে একটা সল্টের, পরে পেরে যাই। তো একটা সল্টের যে অ্যাসিড প্লাস অ্যাসিড প্লাস বেস থেকে সল্ট ফর্ম হচ্ছে, তাতে বেসিক পোর্শন যেটা সেটা থেকে আসে ক্যাটায়ন, যা চার্জ আসবে তাই, আর যেটা অ্যাসিড পোর্শন থেকে আসে সেটা হচ্ছে অ্যানায়ন। যেমন HCl আর NaOH এর ক্ষেত্রে আমরা যা দেখছি, NaCl ফর্ম করছে, Na প্লাস এসছে বেস থেকে আর Cl মাইনাস এসছে অ্যাসিড থেকে। তো সব সল্টের ক্ষেত্রে অ্যানায়ন আসবে অ্যাসিড থেকে, ক্যাটায়ন আসবে বেস থেকে। তো এটা হচ্ছে গেল সল্ট। তো সল্টের এরকম অনেক ভাগ আছে, স্ট্রং অ্যাসিড, স্ট্রং বেস, যেটা আগের স্লাইডে আমরা দেখলাম। তো সল্ট ইনঅর্গানিক সল্ট অ্যানালিসিসে, ইনঅর্গানিক সল্ট অ্যানালিসিস
তো সল্ট অ্যানালিসিসে কি হয়, বেসিক্যালি আমরা দেখি যে আমাদের একটা সল্ট দিয়ে দেবে, কি সল্ট বলবে না, আমাদেরকে বিভিন্ন কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে আমাদের বের করতে হবে যে এর মধ্যে কি কি কনস্টিটিউয়েন্ট আছে, মানে সল্টটা কি দিয়ে তৈরি, কোন অ্যানায়ন কোন ক্যাটায়ন দিয়ে তৈরি। তো তার জন্য প্রথমে আমরা আহ ওটাকে ভিজুয়ালি দেখি, কারণ ইনঅর্গানিক সল্টের ম্যাক্সিমাম সল্টের কালার হয়, এরা কালার্ড সল্ট হয়, ইনঅর্গানিক সল্ট কালার্ড সল্ট হয়। তো এখানে কিছু সল্টের সলিউশনের ছবি, অবভিয়াসলি ল্যাব থেকে নয়, এমনি আমি গুগল থেকে ইয়ে করেছিলাম। তো এখানটায় যে গ্রুপ 4 এর যেগুলো থাকে তারা জেনারেলি সাদা হয়, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সল্ট যেগুলো সেগুলো সাদাই হয়, সোডিয়াম ক্লোরাইডও সাদাই হয়। বাকি যেগুলো তোমার ট্রানজিশন মেটাল কোনগুলো তোমাদের খেয়াল আছে? ট্রানজিশন মেটাল আমরা কাদের বলি? ট্রানজিশন মেটাল হচ্ছে যে যাদের মাল্টিপল ভ্যালেন্স নাম্বার আছে। ভ্যালেন্সি নাম্বার আছে, হ্যাঁ সেটা, বাট সেটা ট্রানজিশন এলিমেন্টের না, যাদের বেসিক্যালি যেমন ওই ডি সিরিজ, যাদের ডি অরবিটাল আছে এবং তারা ইলেকট্রন ট্রানজিশনের জন্য হ্যাঁ অবশ্যই ভ্যালেন্সি শো করে, ডিফারেন্ট ভ্যালেন্সি শো করে। যা 3D সিরিজ আছে, এরকম 4D সিরিজ আছে। তো যেখানে সেগুলো 3D সিরিজে কারা পড়ে, যেমন স্ক্যান্ডিয়াম স্ক্যান্ডিয়াম টাইটেনিয়াম ভ্যানাডিয়াম ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ আয়রন নিকেল কোবাল্ট জিঙ্ক, কপার জিঙ্ক এরা হচ্ছে ট্রানজিশন মেটালের মধ্যে পড়ে। ওকে, সরি জিঙ্ক পড়ে না, কারণ জিঙ্কের ওরকম ডি অরবিটাল ওর ফুলফিলড থাকে, ডি10ই থাকে, ওর মানে চার্জ অক্সিডেটিভ ফর্মে থাকলেও অক্সিডেশন Zn+2 হলেও ডি10ই থাকে। বেসিক্যালি ট্রানজিশন মেটাল আমরা কাদের বলি, এরা এদের ডি অরবিটাল থাকে, তো ডি অরবিটাল 0 to 10 4s2 থাকে। তো যারা কাদের বলো ট্রানজিশন মেটাল, যাদের নিউট্রাল অবস্থায় ওর কোনো অক্সিডেশন স্টেটে তাদের ডি অরবিটালে ফুলফিলড হবে না, তাদের আমরা বলবো ট্রানজিশন মেটাল। তাহলে তারাই ট্রানজিশন মেটাল হবে যাদের অক্সিডেশন স্টেটে গিয়ে বা নিউট্রাল অবস্থায় ডি অরবিটালে ডি অরবিটাল ফুলফিল থাকবে। তো স্ক্যান্ডিয়াম এটা হচ্ছে +2 স্টেটে D0, আর প্লাস নর্মাল অবস্থায় হচ্ছে ওর D2 4s2, সরি D0 4s2, 3D0 4s2। তারপরে হচ্ছে টাইটানিয়ামের হচ্ছে এরকম 3D1 4s2, এরকম করে সিরিজে গিয়ে গেছে। তো এদের আমরা ট্রানজিশন মেটাল বলি, এটা হচ্ছে 3D সিরিজে আমরা দেখালাম। এরকম 4D সিরিজ আছে। তারপরে তো এই যে 3D সিরিজের যারা আছে, যাদের ক্ষেত্রে D1 to D10 থাকে আর 4s0, তাদের ক্ষেত্রে এরকম বিভিন্ন কালার দেখা যায়। কেন কালার দেখা যায়? কালার তো দেখা যায়, এরকম সল্ট গুলো খুব সুন্দর সুন্দর কালার থাকে, কিন্তু কালারটা কোথা থেকে আসে? তোমরা পড়েছে, আমি কিচ্ছু নতুন জিজ্ঞেস করছি না। ইলেকট্রন ইলেকট্রন ট্রানজিশনের ভেরি সময় গুড, তো ইয়েস ওয়েভলেন্থ এমিট করে। ইয়েস। তো কি হয়, ডি অরবিটালে কি 5টা অরবিটাল থাকে, এক হচ্ছে ইজি আর এক হচ্ছে T2g। এটা হচ্ছে তোমার ওই কি বলে, যখন নর্মাল অবস্থায় ডিজেনারেট, তোমরা ডিজেনারেট টার্মের সাথে পরিচিত তো, ফিজিক্সে যা পড়েছো সেটাই, যে কোয়ান্টামে যা পড়েছো সেটাই, কোয়ান্টাম পড়েছো তোমরা? হ্যাঁ, হ্যাঁ, ডিজেনারেট মানে হচ্ছে সবার এনার্জি সেম, সব অরবিটালের এনার্জি সেম। তো যখন ধরো আমি নিকেল নিলাম, নিকেল, আরে এটাই হচ্ছে না কেন, নিকেল নিলাম। তো নিকেল যখন নর্মালি রয়েছে ফ্রি নিকেল, জিরো অক্সিডেশন স্টেটে, ও তখন 5টা ডি অরবিটালের এনার্জি সেম। এবার নিকেল, আমি ওই ইয়েতে বোর্ডে যাই। তো নিকেল থেকে আমরা নিকেল NiCl4 এ যাব, ঠিক আছে? তো তাতে কি করবে, 4টে যে ক্লোরিন আয়ন এই
ক্লোরিন আয়ন আছে 4টে, তারা নিকেলের 4 ধার দিয়ে ওকে অ্যাপ্রোচ করবে ফর বন্ড ফর্মেশন। তোমাদের সল্ট অ্যানালিসিস না এগুলো নেই, আমি জাস্ট ঢুকবো বলে ওই পোর্শন ঢুকবো বলে বেসিক আইডিয়া দিচ্ছি একটু ওভারঅল। ওকে, ইন্ট্রোডাকশন জন্য বললাম যে ইন্ট্রোডাক্টরি ক্লাস হবে। তো তখন কি হবে, অ্যাপ্রোচ করলে কি হবে, এদের কাছে ইলেকট্রন ডেনসিটি আছে, আর ডি অরবিটালে কিছু তো ইলেকট্রন আছে ওর, বা ডি একটা অরবিটাল আছে। তো কি হবে, যদি সেম চার্জ পাশাপাশি আসে মানে কাছাকাছি আসে, তাহলে তার কি হয়, রিপালশন হয়। তো এই হচ্ছে ডি অরবিটাল যখন আশেপাশে কিছু ছিল না বা ক্লোরিন আয়নগুলো অনেক দূরে ছিল, ডিজেনারেট অবস্থায় রয়েছে 5টা ডি অরবিটাল। যখন ক্লোরিন আয়নগুলো অ্যাপ্রোচ করছে, তাহলে কি রিপালশন হবে। এরকম আরো বিভিন্ন ইন্টারাকশন রয়েছে, যে ইন্টারাকশনের জন্য ডি অরবিটাল স্প্লিট করে দেয়। ওকে, ইজি আর T2G তে ইলেকট্রনিক্যালি সামথিং, আর এটা হচ্ছে ডাবলি ডিজেনারেট, এটা হচ্ছে ট্রিপলি ডিজেনারেট। দুটোর জন্য ডাবলি মানে ডাবল মানে দুটো, ট্রিপলি মানে ট্রিপলেট, 3টে সেটে ভাগ হয়ে যাচ্ছে। তো এখানটায় যখন এরকম 3D সিরিজের মেটাল গুলোর ক্ষেত্রে এরকম ডি অরবিটাল স্প্লিট করে যাওয়ার পরে যখন এনার্জি অ্যাবজর্ব করে ওরা ট্রানজিশন করে, তো এর ক্ষেত্রে ট্রানজিশন করেও যখন আবার ব্যাক করে, সেই ক্ষেত্রে কি এমিট করে, এনার্জি এমিট করে। তো সেই এমিটেড এনার্জি হচ্ছে ভিজিবল রিজিয়নে পড়ে। আমরা জানি তো, গামা রে, এক্স রে, আইআর মানে ইনফ্রারেড, ইউভি, ভিজিবল, এই যে আমাদের যে স্পেকট্রাম আছে, আমি অ্যাকর্ডিংলি অর্ডার লিখছি না। তো এরকম স্পেকটার ইয়ে রয়েছে, রেঞ্জ রয়েছে, মানে সিরিজ রয়েছে, সেটা সম্পর্কে আমরা অবগত তো। হ্যাঁ। হুম। তো এই যে এমিট করছে ও যে এনার্জিটা, সেটার যে স্ট্রেনটা বা ফ্রিকোয়েন্সিটা, সেটা ভিজিবল রিজিয়নে পড়ে এই 3D সিরিজে, যেই কারণে ভিজিবল রিজিয়নে পড়ে বলে আমরা কালার দেখতে পাই। ওকে, তো এরকমই, এর জন্য নিকেল ক্লোরাইডের কালার এরকম। এটা NiCl2 আছে, NiCl4 এটা একটু হালকা NiCl4 এর বটল গ্রিন যেটা আমরা বলি। তো এখানে যে কোবাল্ট এরকম হয়, কোবাল্ট সালফেট একটু রেডিশ, কোবাল্ট ক্লোরাইড পিঙ্ক দেখতে হয়। তো এরকম অনেক সল্ট আছে, আমরা KMnO4 তো দেখেছি, KMnO4 সেই বাদাম পার্পল কালারের রং। তো এগুলো সবই হচ্ছে এই ট্রানজিশনের জন্য, ইলেকট্রন ট্রানজিশন এবং আরো ইন্টারাকশনের জন্য আমরা এই সল্ট গুলোর কালার দেখতে পাই। তো কালার সল্ট, প্রথমে আমরা ওর জন্য আমরা কি করি, প্রথমে আমরা সল্টের কালার দেখতাম, কালার দেখে নিয়ে তারপরে হচ্ছে এটা আমরা যাবো বেসিক্যালি কালার দেখে জাজ করতাম যে কি কি হতে পারে। যদি সাদা হয় তাহলে গ্রুপ 4 এর গুলো হয়, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, বেরিয়াম, এগুলো হলে সাদা সল্ট হয়, কোনো কালার থাকে না, কারণ ওরা ট্রানজিশন এলিমেন্টের মধ্যে পড়ে না। আর যদি কালার হয় তাহলে কোনো ট্রানজিশন মেটাল আছে। কপার সালফেট দেখেই চেনা যায়, কপার সালফেট, এখানে কপার সালফেট আছে তো, হ্যাঁ কপার সালফেট, এই যে সুন্দর রং, দেখেই বোঝা যায় কপার সালফেটের কালার দেখেই। তারপরে এই আয়রন, ফেরাস সালফেট, তারপর কোবাল্ট সালফেট, কোবাল্ট ক্লোরাইড, নিকেল ক্লোরাইড, এগুলো আমরা দেখে এই সল্ট গুলো আমরা কালার দেখে জাজ করতাম, তারপরে সলভুলাইজ করতাম, নিয়ে তারপরে আমরা টেস্টে যেতাম। তো এই সল্ট অ্যানালিসিস এর বা যে কোনো অ্যানালিসিসে আমরা কি করি, জেনারেলি কনস্টিটিউয়েন্ট কি কি দিয়ে তৈরি, ক্যাটায়ন এন্ড অ্যানায়ন যা আছে, ক্যাটায়ন এন্ড অ্যানায়ন আমরা দেখি। তো কোয়ালিটেটিভ অ্যানালিসিস এর জন্য বিভিন্ন মানে যে কোনো অ্যানালিসিস বেসিক্যালি 3 ধরনের হয়, মাইক্রো অ্যানালিসিস, ম্যাক্রো অ্যানালিসিস, আর হচ্ছে সেমি মাইক্রো অ্যানালিসিস। কোয়ালিটেটিভ অ্যানালিসিস এই 3 ভাগে ভাগ করা যায়। কেন 3 ভাগে আছে, কি বেসিসে ভাগ করছি আমরা, যে কতটুকু সাবস্টেন্স নিয়ে আমরা অ্যানালিসিস করব, সেটা হচ্ছে কোয়ালিটেটিভ, সেটার উপরে বেস করে এই অ্যানালিসিসটা রয়েছে। তো যেমন মাইক্রোতে হচ্ছে 0.005 টু 0.01 গ্রামস, মানে খুবই স্বল্প
স্যাম্পেল নিয়ে আমরা টেস্ট করব। সেমি মাইক্রো এর থেকে একটু বেশি 0.05 টু 0.1, আর ম্যাক্রো হচ্ছে 0.5 টু 1 গ্রাম নিয়ে আমরা অ্যানালিসিস করি। তো এই কারণে কোয়ালিটেটিভ অ্যানালিসিস এই 3 ভাগে ভাগ করা যায় বেসড অন দি weight of the substance we are using for the analysis. এটা হচ্ছে না কেন? এক মিনিট একটু মুছে নিই। তারপরে হচ্ছে সেটা হচ্ছে গেল কোয়ালিটেটিভ অ্যানালিসিস। তো এখানে আমরা রিয়াকশন বা যেগুলো সল্ট অ্যানালিসিস কিসের ভিত্তিতে করি, প্রেসিপিটেট কিভাবে পড়ছে, কতটা পড়ছে, কি কালার প্রেসিপিটেটের, সেই সব বেসিসে আমরা সল্ট অ্যানালিসিস করি। দেন হচ্ছে সিস্টেম্যাটিক অ্যানালাইসিসে যাই। প্রথমে হচ্ছে যে সলিডস প্রিলিমিনারি এক্সামিনেশনের মধ্যে হচ্ছে বিভিন্ন ড্রাই টেস্ট, কালার, স্মেল, সলিবিলিটি এগুলো পড়ে। আর দেন হচ্ছে ক্যাটায়ন অ্যানায়নের ওয়েট টেস্ট। ওয়েট টেস্ট বেসিক্যালি যে কনফার্মেটরি যে টেস্ট গুলো হয়, এটা হচ্ছে কনফার্মেটরি যে টেস্ট গুলো হয় সেগুলো কনফার্মেটরি টেস্ট। আর প্রিলিমিনারি টেস্ট ইজ ড্রাই টেস্ট, মানে আমরা সলিবল না করে যে ফ্লেম টেস্ট করি। তারপরে হচ্ছে স্মেল, স্মেল জেনারেলি এই সল্টের অত আমরা নোটিস করি না। হ্যাঁ, অ্যামোনিয়ার কোনো সল্ট হলে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বা NH4 লিগ্যান্ড যদি থাকে, তাহলে তাকে একটু হিট করলে পরে অ্যামোনিয়া রিলিজ হয়। তো সেখান থেকে আমরা এই অ্যানাইন পোর্শন যেটা আছে সেটার আমরা ইয়ে দেখতে পাই, মানে কনফার্মেটরি টেস্ট তারপরে করব সেগুলো, যে হিট হিট করে স্মেল, হিটিং, ফ্লেম টেস্ট, তারপরে কালার দেখি। তো এইসব দেখে আমরা যে প্রথমে একটা প্রিলিমিনারি ধারণা তৈরি হয় যে কি কি থাকতে পারে। সব সল্টে পাওয়া যায়, মানে এরকম ড্রাই টেস্ট দিয়ে আমরা কিছু পাবো এরকম নয়, কিন্তু ম্যাক্সিমাম সল্টে পাওয়া যায়। তারপরে আমরা ওয়েট টেস্ট গুলো, কনফার্মেটরি টেস্ট গুলো করি। এগুলো বলা আছে এখানটায়, এই যে বোরাক্স বিট টেস্ট করি, কার জন্য করি, কপারের জন্য করি। তারপরে জিঙ্কের জন্য, জিঙ্কের জন্য মোস্টলি এটা সোডিয়াম কার্বনেট আছে। বোরাক্স বিট ইজ ফর কপার। বোরাক্স বিট আমরা তখন 11-এ পড়িনি, মানে আমার মনে পড়ছে না করেছি বলে, কিন্তু তোমাদের এবারে থাকবে। তোমরা যখন প্র্যাকটিক্যাল যাবে, তোমরা যা থিওরি পড়বে সেই অনুযায়ী তোমরা প্র্যাকটিক্যালও করবে, তো খুব রিলেট করতে পারবে এবং মজা লাগবে, কারণ কি হচ্ছে প্র্যাকটিক্যালি দেখছো, কেন হচ্ছে থিওরিটিক্যালি জানবে। তো এরকম ড্রাই টেস্ট বাগেরা রয়েছে, সেগুলো এক্সপ্লেনেশনে এগুলোর বেশি একটা নেই, এগুলোই যাব। এখানে বলা রয়েছে, মেনশন করা রয়েছে যে সেমি মাইক্রো, মাইক্রো, দেন ম্যাক্রোতে কত কত ওয়েট ইউজ করা হয়, কালার অফ ইনঅর্গানিক সল্টস, দেন ক্যাটায়ন অ্যানায়ন্স গুলো কিছু কিছু মেনশন করা আছে। এরকম এর আরো অনেক পাবে কলেজে যখন টেস্ট হবে প্র্যাকটিক্যালে। তো এগুলো হচ্ছে জেনারেল লেখা আছে, যে ক্যাটায়নের নাম লেখা আছে, অ্যানায়ন গুলোর নাম লেখা আছে। তো জেনারেলি ফসফেট, সালফেট, ফ্লুরাইড, এখানে ফ্লুরাইড মেনশন করা নেই, ফ্লুরাইড আরো এরকম ইয়ে থাকবে। তারপরে কিছু থাকবে ইন্টারফেয়ারিং অ্যানায়ন্স বলে থাকবে, ইন্টারফেয়ারিং অ্যানায়ন্স বলে। তো সেখানে মানে ইন্টারফেয়ারিং অ্যানায়ন্স কোনগুলো, যেগুলো হচ্ছে অন্য অন্য কি বলে, অন্য ক্যাটায়ন বা অ্যানায়নের, মোস্টলি অ্যানায়নের কনফার্মেটরি টেস্টে যারা বাধা দেয় তারা হচ্ছে ইন্টারফেয়ারিং, মানে অন্য টেস্টে, অন্য অ্যানায়নের ওয়েট টেস্ট করতে গিয়ে, কনফার্মেটরি টেস্ট করতে গিয়ে এই এই অ্যানায়ন গুলো প্রেজেন্ট থাকলে পরে ওরা ইন্টারফেয়ার করে। বোরেট থাকে, এখানে বোরেট দেওয়া নেই। বোরেট বোরেট বলেও আর একটা অ্যানায়ন আছে, যারা বোরেট, ফ্লুরাইড, ফসফেট, ওরা হচ্ছে অন্যের ওয়েট টেস্টে বা কনফার্মেটরি টেস্টে ইন্টারফেয়ার করে। তাই ওদেরকে আগে, যদি এরকম বোরেট প্রেজেন্ট থাকে, মানে ইন্টারফেয়ারিং এজেন্ট প্রেজেন্ট, অ্যানায়ন্স প্রেজেন্ট থাকে, তাহলে প্রথমে তাদের রিমুভ করে নিয়ে দেন টেস্ট করতে, আদারওয়াইজ
রেজাল্ট, পজিটিভ রেজাল্ট পাওয়া যাবে না, বা রেজাল্ট পাওয়া গেলে সেটা ভুল হয়। ঠিক আছে, তো ওগুলো আমরা পড়বো, জানবো। এক একবার এক একটা কেন ইউজ করছি। তো এখানে অ্যানায়ন্স আর ক্যাটায়ন্স এর ইয়ে লেখা আছে। দেন থিওরি অফ সল্ট অ্যানালাইসিস, মানে এখানে পুরো প্রিন্সিপালটাই সল্ট অ্যানালাইসিস দাঁড়িয়ে আছে দুটো জিনিসের উপর। ওয়ান ইজ সলিবিলিটি প্রোডাক্ট, অ্যানাদার ইজ কমন আয়ন এফেক্ট। এই দুটো থিওরি আমরা পড়বো, যে কি কোনটা কি, তারপরে সেটা অ্যাপ্লাই করব কোথায় ইয়ে হচ্ছে। মানে মেইন ফান্ডা অফ সল্ট অ্যানালাইসিস ইজ দিস টু, সলিবিলিটি প্রোডাক্ট আর কমন আয়ন এফেক্ট। ঠিক আছে, আজকে আমি মানে ঢুকছি না এই পোর্শনে, এটা তো ইন্ট্রোডাকশন এত অবধি থাকবে। নেক্সট ডে আমরা পড়বো প্রথমে সলিবিলিটি প্রোডাক্ট, কমন আয়ন এফেক্ট পড়বো, পড়ে নিয়ে দেন আমরা সল্ট অ্যানালাইসিসে ঢুকবো। ঢুকে দেখবো যে কোথায় এই দুটো থিওরি কাজে লাগছে, কিভাবে কাজে লাগছে, রিঅ্যাকশনস দেখবো। ঠিক আছে, মেনলি যে প্রথমে যে আমরা HCl দিচ্ছি ওয়েট টেস্টের জন্য, সলিউশনে HCl দিচ্ছি, তাতে যদি প্রেসিপিটেট পড়ে কি হিসেবে পড়বে, কেন প্রেসিপিটেট পড়ছে, সেইগুলো। তারপরে যখন নেক্সট H2S দিচ্ছি তাতে কি হচ্ছে। ঠিক আছে, তো সেইগুলো কেন লেড তারপরে হচ্ছে সিলভার, এগুলো কেন গ্রুপ 1-এ আছে, বা গ্রুপ 1 গ্রুপ 2 কিসের কিসের বেসিসে আমরা ভাগ করেছি, সেগুলো সব আমরা ধীরে ধীরে পড়তে থাকবো। ঠিক আছে, এরকম সল্ট অ্যানালিসিসের যত থিওরি আছে, আই গেস সো তোমাদেরকে ইন্টারেস্টিং মানে লাগছে যে হ্যাঁ এর মধ্যে কিছু ইন্টারেস্টিং আছে বলে মনে হচ্ছে এতদূর অব্দি যা দেখলে, যে আমরা কি কি জানবো দেখে। হ্যাঁ, সল্ট অ্যানালিসিসের জন্য ড্রাই টেস্ট এনাফ নয় কেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পেলাম নাকি? সল্ট অ্যানালিসিসের জন্য ড্রাই টেস্ট এনাফ নয় কেন, মানে ওয়েট টেস্ট করতেই হবে, এটা কেন? কারণ হচ্ছে ড্রাই টেস্টে আমাদের বেসিক আইডিয়া থাকে যে হ্যাঁ এটা থাকতেই পারে, হতেই পারে তোমার যে তুমি যে ইয়ে নিচ্ছ, যে সলিউশন, যে টেস্ট টিউব নিচ্ছ সেটা প্রপার ক্লিন নয়, বা যে স্প্যাচুলা নিচ্ছ সেটা প্রপার ক্লিন নয়, যে ফ্লেম টেস্ট করার সময় যেগুলো, তো ওখানটায় তোমার কন্টামিনেশন থাকতে পারে, তাতে কিন্তু তাহলে তোমার সল্ট অ্যানালিসিস ভুল হবে। কিন্তু ওয়েট টেস্ট করলে পারে, কনফার্মেটরি টেস্ট করলে পারে, তবেই তুমি কনফার্ম বলতে পারো হ্যাঁ এটা আছে। ড্রাই টেস্ট করা একটা ধারণার জন্য, এটা থাকতে পারে, তারপর তুমি পারফর্ম করো ওটার জন্য কনফার্মেটরি টেস্ট। তো ওর জন্য ড্রাই টেস্টে অনেক কিছু, যে অনেক সেম জিনিসের মানে সেম সল্টের ক্ষেত্রে সেম রেজাল্ট থাকে, তো সেখান দিয়ে তুমি বলতে পারবে না। কনফার্ম করার জন্য তোমাকে ওয়েট টেস্টে যেতে হবে, কনফার্মেটরি টেস্টে যেতে হবে। আচ্ছা। যেমন ফ্লেম টেস্টেও ম্যাক্সিমাম সল্ট যে কন্টেনার গুলোতে আসে কার্বনেট, মানে সেই সল্টের কার্বনেট, তারপর সোডিয়াম, আর সেই অ্যানায়নের সল্ট দিয়ে ফিল করা থাকে ফিলার হিসেবে, যেমন ওষুধে ফিলার থাকে তেমনি এই সল্ট গুলোতেও ফিলার ইউজ করা হয়। তো এক্সাক্ট সল্টে তাহলে তুমি অন্য আয়নও পেয়ে যাবে ড্রাই টেস্ট করলে পরে। কনফার্মেটরি টেস্ট করলে পরে তুমি তারপরে তুমি এক্সাক্ট বলতে পারবে যে হ্যাঁ এটাই আছে আমার। বোঝা গেছে? হ্যাঁ। ওকে, তোমাদের আজকে এই তবুও আধ ঘন্টা নেব বলে অনেকটাই টাইম হয়ে গেছে, অলমোস্ট 45 মিনিটস। তো আজকের ক্লাস এই অবধি থাকলো। আমরা নেক্সট উইক থেকে শুরু করব অর্গানিকের ক্লাস, আর এটা ক্লাসও বাকিটাও শুরু করে দেবে নেক্সট উইক থেকে। হ্যাঁ ব্যাস, আর কিছু বলার নেই আমার, বাকি তো অপূর্ব বলেই দেবে। বোঝা গেছে? হ্যাঁ। হ্যাঁ, গুড নাইট, দেখো পরের ক্লাসে কথা